নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা আছো হানা বাড়িতে আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। বন্ধুরা, আবারও ফিরে এলাম তোমাদের সামনে আরও একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে, লেখিকা মৌলি কুণ্ডুর কলমে শোনিত কাহন। আজকে গল্প পাঠে আমি ঋদ্ধি। বন্ধুরা, তোমরা জানো হানাবাড়ি শুধুমাত্র আর ইউটিউবে নেই, হানাবাড়ি আছে স্পটিফাই অ্যাপেও। তাই স্পটিফাইতে গিয়ে হানাবাড়ি লিখে সেটাকে ফলো করে আসতে পারো। লিঙ্ক চাইলেও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে হানাবাড়ি স্পটিফাই পেজটাকে ফলো করে আসতে পারো। কারণ ইউটিউবের গল্প বাদেও ওইখানেও থাকবে কিছু স্পেশাল গল্প। সেই স্পেশাল গল্পগুলো ইউটিউবে শুনতে গেলে আমাদের ইউটিউবের কমিউনিটি মেম্বার হতে হবে। তাই ওই গল্পগুলো শুধুমাত্র যারা ইউটিউব কমিউনিটি মেম্বার হবে আর স্পটিফাই অ্যাপকে ফলো করবে তারাই একমাত্র শুনতে পারবে। সেই গল্প আসছে খুব তাড়াতাড়ি, নতুন মাস থেকেই। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। নভেম্বর মাসের শেষ। এবছর নভেম্বর মাসের শেষের দিকে বেশ হালকা ঠান্ডা পড়েছে। তারই মধ্যে দেওয়ালিতে রাজ্যে যে অতিরিক্ত বিদ্যুৎ খরচা হয়েছে তা পুষিয়ে নিতে লোডশেডিংয়ের তরতাজা লেগেই আছে। এইরকমই এক সন্ধ্যেতে মুচমুচে চিকেন পকোড়ায় কামড় দিতে দিতে চায়ের কাপে তুফান তুলে জমাটি গল্পের আসর বসিয়েছে ছজন। গার্গীর বন্ধু সবর্ণা, গার্গীর দাদা গৌরব, গৌরবের বন্ধু রজত, রজতের ভাইজি সুনিতা আর সুনিতার স্বামী সুমিত। নানা রকম গল্পের পর সুনিতা বলে উঠল, তোর ভালো লাগছে না, আসরটা ঠিক জমছে না। আচ্ছা রূপাইদা, তোমার তো আমেরিকাতে অনেক ভুতুড়ে অভিজ্ঞতা হয়েছে, সেসব কিছু শোনাও না। হ্যাঁ, শুনেছি এই হ্যালোইন আর ভূত চতুর্দশীর সময় আত্মারা খুব অ্যাক্টিভ থাকে। সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার রূপাইদা? হ্যাঁ, তা একটা আছে, কিন্তু সেই ঘটনা শোনার আগে আরও এক কাপ চা হয়ে যাক নাকি? সুনিতার একমাত্র হেল্পিং হ্যান্ড কমলা আর ছুটিতে, তাই গার্গী আর সুনিতা কথা উচ্চারণের সঙ্গে সঙ্গেই নিজেরাই উঠে গেল চা করতে। বাঙালির সান্ধ্য আড্ডায় যে জিনিসটা সব থেকে বেশি আবশ্যিক তা হলো ভূতের গল্প। আর সেই রকম গল্পের স্টক যার কাছে আছে সব থেকে বেশি, সে হলো প্রফেসর রজত কান্তি সেন ওরফে সুনিতার দাদা রূপাইদা। কাজেই আজকের এই আসরের মূল হোতা রজতের পরিচয়টাই প্রথম দেওয়া যাক। প্রফেসর রজত কান্তি সেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক। সে বহুদিন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনার পর দেশে ফিরে এসেছে। অধ্যাপনার সাথে সাথে রজত প্যারানর্মাল বিষয়বস্তু নিয়েও রিসার্চ করে। এখন সে নিজের ভাইজি সুনিতাদের সঙ্গে নিউটাউনে একটা ফ্ল্যাটে আছে। রজত সম্পর্কে সুনিতার কাকা হলেও তার থেকে মাত্র 10 বছরের বড়। তাকে দেখলে এক কথায় হ্যান্ডসাম সার্টিফিকেট দেওয়া যায়। সুনিতা রজত কান্তিকে তাই রূপাইদা বলেই ডাকে। আসলে রজত বাবা মায়ের শেষ বয়সের সন্তান। সুনিতার বাবা সুবর্ণর থেকে রজত প্রায় 14 বছরের ছোট। রজতের জন্মের পরই তাদের বাবা মারা যান। বাবা মারা যাবার পর সুবর্ণ আর রজতের মা অর্থাৎ সুনিতার ঠাকুমা রীমা দেবী সংসারে হাল ধরে। তিনি একটা স্কুলে পড়াতেন। এক হাতে স্কুল, এক হাতে বাড়ি সামলে দুই ছেলেকে নিপুণ হাতে গড়ে তোলেন। সুবর্ণ ইঞ্জিনিয়ারিং পড়ে বেশ ভালো একটা চাকরি পেয়ে যায়। সংসারের দায়িত্ব অনেকটা নিজের কাঁধে তুলে নেয়। রীমা দেবী 24 বছর বয়সে বড় ছেলের বিয়ে দেন। বিয়ের 1 বছর পরেই জন্ম হয় সুনিতার। রজতের বয়স তখন 10। দুর্ভাগ্যবশত সুনিতার যখন 2 বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকেই হারায়। আবার সব সংসারের দায়িত্ব রীমা দেবীর ঘাড়ে এসে পড়ে। সুনিতাকে রীমা দেবী আর রজত মিলেই মানুষ করে। পড়াশোনা শেষ করে রজত বিদেশের রিসার্চের সুযোগ পায়। সুনিতা যখন 11 বছর বয়স তখন রজত বিদেশে চলে যায়। তারপর ছুটিছাটা ছাড়া রজতের সাথে আর সেই রকম দেখা সাক্ষাৎ হতো না। সুনিতার যখন 21 বছর বয়স তখন রীমা দেবী সুমিতের সাথে তার বিয়ে দিয়ে চোখ বোঝেন। সুমিত অনাথ আশ্রমে মানুষ।
নিজে অধ্যাবসায় আর মেধার জোরেই ইঞ্জিনিয়ারিং পাশ করে, তারপর একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরিও পায়। ডক্টর গৌরব চ্যাটার্জি আর তার বোন ডক্টর গার্গী এসেছে সুনিতাদের বাড়িতে রজতের আমন্ত্রণে। আমেরিকা থাকাকালীন এই দুজনের সাথে রজতের বন্ধুত্ব। গার্গীর সাথে তো তার বিয়ের কথাও হয়েছিল। রজতের ফোন পেলেই কাজ না থাকলে তারা আড্ডা মারতে চলে আসে। গৌরব রজতের সমবয়সী আর গার্গী 25 বছর বয়স। গার্গীর বন্ধু সবর্ণাও তার সমবয়সী, সদ্য বিয়ে হয়েছে। গার্গী আর সবর্ণা সেই স্কুল বয়স থেকেই একে অপরের বন্ধু। আজ গার্গীরা যখন রজতের ফোন পেয়ে বেরোবে, সে হঠাৎ করে এসে হাজির হয়। তারপর গার্গীদের সাথে এখানে চলে আসে। ইতিমধ্যে চায়ের কাপ নিয়ে হাজির হয়েছে গার্গী আর সুনিতা। চায়ে চুমুক দিয়ে রজত তার গল্প শুরু করলো। ভূত চতুর্দশীর কথা যখন উঠল, তখন আমার জানা একটা ঘটনা না বললেই নয়। সেটা অবশ্য আমার সাথে ঘটেনি, ঘটেছিল ভূত চতুর্দশীর রাতে আমার এক সহকর্মী সৌম্য বসুর সাথে, তার ছোটবেলায়। ভাগ্যের জন্য না থাকলে আরও বড় ক্ষতি হতে পারত, কিন্তু সৌম্যরা শেষ পর্যন্ত রক্ষা পায়। তা কীভাবে পায় সেটাই বলি তাহলে। সৌম্যর ডাকনাম হলো টুটু। কালী পুজোর সপ্তাহখানেক আগে থেকেই টুটুর সব মাস্তুতো ভাই বোনেরা তাদের মামার বাড়িতে ভিড় জমাতো। তারা 4 ভাই বোন। সবচেয়ে বড় বুবুনদার বয়স তখন 14, তার থেকে 1 বছরের ছোট গোরাদা, তারপরে টুটু, আর তারপরে ছোট বোন 7 বছরের পাখি। টুটুদের মামার বাড়িটা ছিল গাছপালায় ঘেরা ছিমছাম দোতলা বাড়ি। তার মামার বাড়ির দাদু নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটা তৈরি করেছিলেন। বছরের বিশেষ কিছু সময় যখন স্কুলের ছুটি পড়ত, তখন তারা সবাই একত্রিত হতো তাদের প্রিয় মামার বাড়িতে। আর টুটুদের মামা ছিল তাদের কাছে আরও বড় আকর্ষণ। নানা রকম অদ্ভুত জিনিস বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আনা ছিল তার নেশা। শুধু জিনিসগুলো জোগাড় করেই মামা ক্ষান্ত হতেন না, রীতিমতো তার ইতিহাসও জোগাড় করতেন। তা সেই সব ইতিহাসের গল্প শোনার জন্যই টুটুদের 4 ভাই বোন মুখিয়ে থাকত। সেরকমই একবার মামা কালী পুজোর আগে জোগাড় করে আনলে একটা উইজা বোর্ড। টুটুরা জিনিসটা দেখেই মামাকে জিজ্ঞাসা করলো, এটা কি গো মামা? এটা কি জানিস? একে বলে উইজা বোর্ড। এটা কি কোনো গেম? এরকম কোনো জিনিস তো আমরা আগে দেখিনি। না রে ববুন, এটা গেম নয়। তোরা প্ল্যানচিটের ব্যাপারে তো জানিসই, তাই না? এই পদ্ধতি সব সময় সফল হয় না, কিন্তু এই উইজা বোর্ড সব সময় আত্মা নামানোর ক্ষেত্রে 100% কাজ করে। দারুণ ব্যাপার তো। জিনিসটা তো দেখে মনে হচ্ছে খুব পুরনো। এর ইতিহাস নিশ্চয়ই তুমি জানতে পেরেছো, সেসব আমাদের একটু বলো। শোন তবে বলি, এই ইতিহাস বলে 1886 সালে এলাইজা বন্ড নামের এক আমেরিকান প্রথমেই বোর্ড ডিজাইন করেন। কিন্তু চীনে 1100 খ্রিস্টপূর্বাব্দে সং ডাইনেস্টির সময় থেকে এই ধরনের বোর্ড ব্যবহার করা হতো। আমেরিকার বোর্ড তৈরির ঘটনা তার অনেকই পরে। রিচার্ড নামের এলাইজার এক বন্ধু এই বোর্ডটাকে তৈরি করে দিয়েছিল। রিচার্ড আসলে কফিন তৈরির কাজ করত। এলাইজা এই বোর্ড তৈরির পেটেন্ট করিয়েছিল এলিসা নামের এক উকিলকে দিয়ে। পেটেন্ট করার সময় বোর্ডের কি নাম হবে তাও নাকি স্থির হয়েছিল ওই আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। আমেরিকার মেরিল্যান্ডে 1890 সালে হেলেন পিটার্স নর্থওয়ার্থ নামের এক মিডিয়াম এই বোর্ডের নামটা জানতে পেরেছিলেন সেই আত্মার থেকে। সেই আত্মা উইজা শব্দের মানেও বলে দেয়। উইজা মানে গুড লাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বোর্ডের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তখন বহু মানুষ যুদ্ধে মারা যাওয়ায় তাদের প্রিয় আত্মীয়দের সাথে কথা বলতে চাইতো আর কি। মামা, তোমার এই বোর্ডটা কি আমেরিকায় তৈরি?
না রে, এই বোর্ডটা আরো অনেক পুরনো। এটা কবে তৈরি হয়েছে তার সঠিক সময়কাল অবশ্য জানতে পারিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক চাইনিজ মানুষ কলকাতার ট্যাংরা অঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের চামড়ার ব্যবসা ছিল। তারপর চামড়ার ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা রেস্টুরেন্টের বিজনেস শুরু করে। এখন এই ব্যবসা বন্ধ হয়ে আসছে। এরকমই এক রেস্টুরেন্টের মালিক ইউচি লিংয়াং আমার বন্ধু। তার রেস্টুরেন্টও ওই বন্ধ হয়েই গেছে। এখানে সব কিছু বিক্রি করে সে ফিরে যাচ্ছে চীনে, নিজের দেশে। ও যখন জিনিসপত্র এইসব বিক্রি করার জন্য বার করছিল, আমি তখন এই বোর্ডটা দেখতে পাই। ইউচিকে জিজ্ঞাসা করতে সে বোর্ডটা কী কাজে লাগে জানালো। এটা নাকি বহু বছর ধরে তাদের পরিবারের সম্পত্তি। এমনকি যখন তারা চীনে হুনান অঞ্চলে থাকতো তখনও বোর্ডটা তাদের কাছেই ছিল। শেষবার তার এক দাদু বোর্ডটা ব্যবহার করেছিল। তখন ওই কি যেন একটা ঝামেলাও হয় এই নিয়ে। ইউচি তখন খুব ছোট, তাই ঠিক কি ঘটেছিল সেটাও সঠিকভাবে জানে না। এইসব জিনিসের তো অনেক রকম অশুভ প্রভাবও থাকে। তাই ওর ইচ্ছা ছিল এখান থেকে যাওয়ার আগে এই জিনিসটা পুড়িয়ে নষ্ট করে দেবে। আমি সেটা দেখেই বললাম যে ওটাকে আমাকে দিয়ে দিতে। জিনিসটা নষ্ট করলেও আমাকে ওটা দিতে ইউচি কিছুতেই রাজি হচ্ছিল। জিনিসটা ও নষ্ট করতে চাইছিল, কিন্তু আমাকে মোটেও দিতে রাজি ছিল না কিছুতেই। আমি অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে এটা জোগাড় করি। দেওয়ার আগে বারবার ও শুধু আমাকে একটাই কথা বলেছে, এটা যেন আমি কোনো মতেই ব্যবহার না করি। আমি ওকে কথা দিয়েছি যে এটা শুধু আমি নিজের সংগ্রহতেই রাখবো, ব্যবহার করব না। আমরা এই বোর্ডটা দিয়ে আত্মাদের সাথে কন্ট্যাক্ট করব না মামা? হ্যাঁ রে, সে আর বলতে। সেই জন্যই তো এত কষ্ট করে জোগাড় করলাম। সাবধানে ব্যবহার করলে নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। কখন করব মামা, কখন করব? আজকের দিনটা খুব একটা সুবিধের নয়। ভূত চতুর্দশীতে মৃত আত্মারা পৃথিবীতে নেমে আসে। কোনো অশুভ আত্মা যদি নেমে আসে তাহলে তো একদম কেলেঙ্কারি হবে রে। না মামা, আমরা যাকে ডাকবো প্ল্যানচেট করে সেই তো আসবে। অন্য কেউ কেন আসতে যাবে? আমাদের ক্ষতি করতে পারে এমন কাউকে আমরা ডাকবো না। আর আত্মারা পৃথিবীর কাছাকাছি থাকলে তো খুব সুবিধেই হবে, ডাকলেই তাড়াতাড়ি চলে আসবে। না, উইজা বোর্ড দিয়ে যাকে ডাকা হবে সে আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। সেই সময় কাছাকাছি যে আত্মা থাকে তারাই এই বোর্ডের মাধ্যমে মানুষের সাথে কন্ট্যাক্ট করে। এই বোর্ড ব্যবহার করার অনেক নিয়ম কৌশল রয়েছে। কোনো কবরস্থান বা শ্মশানে এই বোর্ড ব্যবহার করা যায় না। আর বোর্ড ব্যবহার করে যে আত্মাকে ডাকা হয়েছে তাকে অবশ্যই ফিরে যেতে বলতে হয়। ব্যবহার করা হয়ে গেলে বোর্ডটা কখনো আর খুলেও রাখতে নেই। এবার ধর আত্মাদের ডাকার সময় আশেপাশে যদি কোনো অশুভ আত্মা থাকে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া তো ভীষণই মুশকিল হবে রে। সে তো অশুভ আত্মা মামা, সব সময় থাকতে পারে। মামা, আজই প্ল্যানচেট করি না আমরা? হ্যাঁ, আমরা এখানে সবাই আছি, আজ খুব মজা হবে কিন্তু। হ্যাঁ মামা, আজই প্ল্যানচেট করো না। সে আমরা প্ল্যানচেট করলেও তোর তাতে কি? তুই পুচকি মেয়ে, এসব বড়দের ব্যাপারে তোকে নেওয়া হবে না। যা। আমি থাকবো তোমাদের সাথে, আমি থাকবো। আমি মোটেও বাচ্চা নই, আমি থাকবো। আরে পাখির কথা শুনে মনে হচ্ছে একদম ছোট্ট গার্গী। ছোটবেলায় ঠিক বড়দের কথার মাঝে ঢুকে এমন সব কাণ্ড করতো। উফ দাদা, চুপ কর তো। ধ্যাৎ, রজতকে গল্পটা বলতে দে। তুমি কন্টিনিউ করতে পারো রজত। বেশ বেশ, শোন তবে। শেষ পর্যন্ত পাখির জেদের কাছে সকলকেই নতি স্বীকার করতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু রাত বাড়ুক, তারপর আমরা সবাই বসবো একসাথে এই উইজা বোর্ডটাকে নিয়ে। ঠিক আছে? কথা মতোই কাজ হলো। রাত 10টার সময় 5 জন মিলে বসলো বোর্ডের সামনে।
ঘরটা পুরো অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। বোর্ডটায় চাইনিজ কিছু শব্দ লেখা ছিল, আর ছিল বিভিন্ন রকমের চিহ্ন। মামা শব্দগুলো আর চিহ্নগুলো ইংলিশে কি হবে সেটা বুঝিয়ে দিলেন। বোর্ডের ওপর একটা 3 কোণা বস্তু আছে দেখ, যেটার উপরে আঙুল ছোঁয়াতে হয়। আত্মার সাথে যোগাযোগ হলে সেটা নাকি নড়ে ওঠে। বিভিন্ন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, কিংবা অক্ষরগুলোর ওপরে গিয়ে শব্দ গঠন করে উত্তর আসে। কিরে, বুঝেছিস? তাহলে কি শুরু করব? টুটুরা প্ল্যানচেটে বসার ঠিক 1 ঘন্টা পরে বোর্ডের 3 কোণা বস্তুটা হঠাৎই নড়তে শুরু করলো। কেউ কি এসেছে? বস্তুটা বোর্ডের ইয়েসে গিয়ে থামলো, তারপর নিজে থেকে কয়েকটা অক্ষরে গিয়ে থামতে লাগলো। মামা অক্ষরগুলো পরপর লিখে নিলেন। সেটা হলো উই ওয়ান্ট ব্লাড। সেটা দেখে সকলে সন্ত্রস্ত হয়ে পড়ল। তারপরেই ঘটল আসল ঘটনাটা। এমন একটা দৃশ্য টুটুরা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। একটা গরম বাতাসের হলকা তাদের সকলকে জাস্ট ছুঁয়ে গেল। মোমবাতিটাও সঙ্গে সঙ্গে নিভে গেল। একটা তীব্র অন্ধকারে চারিদিক ভরে যেতে থাকলো। সবার তখন মাথা বনবন করছে। এক অজানা ভয় সকলের মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। টুটু তাদের অবস্থা বর্ণনা করার জন্য একটু উপমা দিয়েছিল। খুব জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেমন চলে যায়, ওদেরও সেরকম চিন্তা করার সব ক্ষমতা উবে গিয়েছিল যেন। তারপর ঘরে হঠাৎই একটা হুটোপাটি শুরু হয়ে গেল, আর মাংস পোড়ার মতো গন্ধ ছেয়ে যায় চারিদিকে। সকলে বুঝতে পারে খুব অশুভ কোনো শক্তি যেন ঘরটা দখল করে নিয়েছে। ভয়ঙ্কর একটা শক্তি প্রচণ্ড আক্রোশে তাদের ছিন্ন ভিন্ন করে দিতে চাইছিল। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সকলে তখন কুলকুল করে ঘামছে আর দম নেওয়ার জন্য খাবি খাচ্ছে। একটু হাওয়া একটু আলো পেলে তখন সকলে যেন বর্তে যায়। ঠিক তখনই ঘরের দরজাটা খুলে গেল। দেখা গেল বারান্দায় 14টা প্রদীপ জ্বলছে। টুটুদের দিদিমা ভূত চতুর্দশী উপলক্ষে সন্ধেবেলায় ওগুলো জ্বেলেছিলেন, তখনও সেগুলো জ্বলছিল। সেই প্রদীপের শিখা থেকে 14টা সাদা ধোঁয়ার কুণ্ডলী যেন বেরিয়ে এলো ঘুরতে ঘুরতে। সেই ধোঁয়া পুরো ঘরটাকে ভরিয়ে দিল। মাংস পোড়ার গন্ধটা কেটে গিয়ে ঘরটা ভরে গেল ধুনোর গন্ধে। টুটুরা সবাই মেঝেতে শুয়ে পড়েছিল। সবার বুকের ধুকপুকানি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সবাই ঠিক আছে কি না মামাই প্রথমে উঠে গিয়ে সেটা দেখতে লাগলেন, কিন্তু পাখির কাছে গিয়ে চমকে উঠতে হলো তাকে। পাখির শরীর ঠান্ডা। তাকে প্রথমে জাগানোর চেষ্টা করা হলো মুখে চোখে জল দিয়ে। কিছুতেই ওর জ্ঞান না ফেরায় ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলেছিল যে অ্যাজমার জন্য দম বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু তারপরেই পাখি উঠে বসলো। ওরা ভেবেছিল সব ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেই আসল ব্যাপারটা বুঝতে পারে। পাখি তারপর থেকে পুরোপুরি বদলে যায়। শুধু যে তার খাদ্যাভ্যাস, কথা বলার ঢং এইটুকুই বদলে গিয়েছিল তা নয়, স্বভাবও বদলে গিয়েছিল। মিষ্টি দয়ালু স্বভাবের মেয়েটা একটা ক্রূর শয়তানে পরিণত হয়েছিল। মাংস ছাড়া তার মুখে আর কিচ্ছু রুচত না। কুকুর, বিড়াল বা কোনো পশুকে কষ্ট দিয়ে মারা, সকলকে গালাগালি দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, সবই তার প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে পড়ে। এইসব কিছু কাটিয়ে উঠতে তার বহু বছর সময় লাগে। এই ঘটনার বহু বছর পরে প্যারানর্মাল এক্সপার্ট ফাদার চার্লস্টন এক্সোরসিজম করে পাখিকে শয়তানের হাত থেকে মুক্ত করে। ফাদার চার্লস্টন যে এই ব্যাপারে আমার শিক্ষক সেটা তো তোমরা জানোই। টুটু মানে সৌম্যকে আমি ফাদার চার্লস্টনের কাছে নিয়ে গিয়েছিলাম, আর তখনই পুরো ব্যাপারটা জানতে পারি।
সেই ঘটনার পর টুটুরা অনেক দিন একটা দুঃখের ঘোরে ছিল। ওদের মামাও বাড়ি ছেড়ে কোথায় যেন ঘুরে ঘুরে বেড়াতেন। পাখি অসুস্থ হবার পরের বছরে ওদের দিদিমা মারা যান। আর সেই দিদিমার কাজের সময় টুটুরা সকলেই আবার সেদিন মামার বাড়িতে জড়ো হয়েছিল। আমাকেও টুটু সেদিন ওদের মামার বাড়িতে আমন্ত্রণ জানায়। পাখি বাদে 3 ভাই বোন, মামা আর আমি একসঙ্গে একটা আলোচনায় বসি। আমি মামা বাবুকে তখন জিজ্ঞাসা করি যে সেদিন ঠিক কী হয়েছিল। আমার প্রশ্ন শুনে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপরে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললেন, পাখির ওই ঘটনার পর আমি চারদিকে অনেক খোঁজ খবর করি। রিউচিকেও ফোন করেছিলাম। ও বলেছিল ও দাদুর সাথেও এমন কিছুই একটা ঘটেছিল, যার জন্য বোর্ডটাকে ওরা অশুভ বলেই মনে করত। শুধু পরিবারের প্রাচীন ঐতিহ্য হিসাবে এতদিন ওটা রেখে দিয়েছিল। হুইজা বোর্ড ব্যবহারের একটা মূল নিয়ম হলো এটা কোনো কবরস্থানে ব্যবহার করা যাবে না। বাড়ির পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে আমি একটা পুরনো দলিল পেয়েছি। তাতে দেখলাম বাবা আমাদের বাড়িটা যেখানে তৈরি করিয়েছিল সেখানে নবাবী আমলে একটা গোরস্থান ছিল। হয়তো সেই সব কবরের অশুভ আত্মারাই সেদিনকে এসেছিল। টুটুদের এমন সুন্দর মামার বাড়ি একটা কবরস্থানের ওপরে তৈরি, কথাটা শুনে খুবই আশ্চর্য হয়েছিলাম। অশুভ আত্মারা কেন এসেছিল তা তো বুঝলাম, কিন্তু তারা চলে গেল কেন? সব কিছু সেদিন স্বাভাবিক হয়েছিল কিভাবে? ঠিক হয়েছিল টুটুদের পূর্বপুরুষের আশীর্বাদে। মানে বুঝলি না? সেই সময় টুটুর দিদিমা 14 প্রদীপ জ্বালিয়েছিলেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তাদের শুভ আত্মারা সকলকে বাঁচিয়েছিলেন সেদিন। কিন্তু পাখি ছিল ওদের মধ্যে সবচেয়ে সহজ শিকার, তাই সেদিন তার আত্মাকে শয়তান গ্রাস করেছিল। এই ঘটনাটা তোর তো অনেকটা শোনা রজত, আর তারপর ব্যাপারটা সমাধান করেন ফাদার চার্লস্টন। কিন্তু তুই নিজে সমাধান করেছিস এরকম কোনো ঘটনা বল না। এরকম একটা ঘটনাও আছে। সেটা শুধু যে ভূত চতুর্দশীর দিন ঘটেছিল তাই নয়, সেদিন আরও একটা বিশেষ তিথি ছিল। সেদিন ছিল ফ্রাইডে দ্য 13th। এই তো যোগে যোগ পড়া। একদম ঠিক বলেছ। আর এরকম সময় বাস্তব আর অবাস্তবের মাঝে সংকীর্ণ রেখাটা মাঝে মাঝে আরও সংকীর্ণ হয়ে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলে। তখনই স্বপ্ন হয়ে যায় বাস্তব, আর অলীক কল্পনা বাস্তবায়িত হয়ে নিজের অদ্ভুত রূপ ফুটিয়ে তোলে মানুষের চোখের সামনে। এই ঘটনা ঠিক যেমনভাবে ঘটেছিল সেইভাবেই বলছি। তাহলে আমার এই কথাগুলোর তাৎপর্যটা খুব ভালো বুঝতে পারবে। অদ্ভুত ঘটনাটা ঘটেছিল রণজিৎ ব্যানার্জির জীবনে বেশ কিছু বছর আগে। রণজিৎ ছিল পৈতৃক সূত্রে পাওয়া একটা তথ্য প্রযুক্তি সংস্থার মালিক। নিজের চেষ্টায় সে ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যায়। ওর বাড়ি আমেরিকায়, ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি অঞ্চলে। সপরিবারে সেখানেই থাকতো। তবে রণজিতের সাথে ঘটনাটা ঘটে টেক্সাসে। রণজিৎ সেই বছর হ্যালোউইনের সময় কিছুদিনের ছুটি নিল একটু বিশ্রাম করার জন্য। সেই বছরই রণজিতের খুড়তুতো দিদির বিয়ে হয়েছিল টেক্সাসের সান সিটিতে। ওর দিদি অনেকবার বাড়িতে যেতে বলেছিল, তাই রণজিৎ ঠিক করলো ছুটি নিয়ে একেবারে ভাইফোঁটা পর্যন্ত দিদির বাড়িতেই কাটিয়ে আসবে। কথাটা যখন ও বাড়িতে জানালো, রণজিতের মা কাকিমা খুব খুশি হলেন। কিন্তু তারপরেই কবে যাবে সেইটা শুনে সবাই বেঁকে বসলেন। দিনটা যাত্রার পক্ষে খুব একটা ভালো নয়। ভূত চতুর্দশীর রাতে কখনোই বাড়ির বাইরে থাকতে নেই। রণজিতের মা কাকিমা অনেকবার সেদিন নিষেধ করেছিল। এইসব আজে বাজে ব্যাপারে রণজিতের কোনোভাবেই বিশ্বাস ছিল না, তাই কারোর কথায় পাত্তা না দিয়ে নির্দিষ্ট দিনে বাড়ির গাড়িতে বাইরে বেরিয়ে পড়ে।
রণজিৎ সেদিন বেলা 11টা নাগাদ লাঞ্চ করে বেরিয়েছিল। প্রায় 24 ঘন্টার রাস্তা। পথেই সন্ধ্যা নামল। হ্যালোউইনের জন্য সারা শহর আলোর মালায় সেজে উঠেছে। জায়গায় জায়গায় কুমড়ো আর নানা রকম ভূতের মুখোশ দিয়ে সাজানো হয়েছে। যেন কোটি কোটি তারা আকাশ থেকে পৃথিবীর বুকে নেমে এসেছে, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে রণজিতের বিজয় রথ। কিন্তু শহর ছেড়ে বেরোনোর পর থেকেই চারিদিক যেন ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকার এত ঘন যে মনে হয় সামনে যেন একটা কালো পর্দা ঝোলানো আছে। পর্দাটা যেন কাঁচি দিয়ে কাটা যাবে। রণজিতের ধারণা হয়েছিল রাস্তাটা যেহেতু গ্রামের মধ্যে দিয়ে আর রাস্তার দুদিকে বিস্তীর্ণ শস্যক্ষেত, তাই অত অন্ধকার। গ্রামের রাস্তা পেরিয়ে একটা পেট্রোল পাম্প পড়ল। রণজিৎ গাড়িতে তেল ভরিয়ে নেওয়ার উদ্দেশ্যে সেখানে গেল। পেট্রোল পাম্পের একমাত্র কর্মচারীটি তার দিকে কীরকম যেন অদ্ভুতভাবে তাকালেন। টাকা মেটানোর জন্য রণজিৎ ক্রেডিট কার্ডটা তার হাতে দিতেই উনি বললেন, আপনি রণজিৎ ব্যানার্জি, একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? রণজিৎ কিছুটা অবাক হলো। এই লোকটা হঠাৎ তাকে সাবধান হতে বলছে কেন? ভদ্রলোকের মুখের দিকে সে ভালো করে তাকালো। বয়সের বলিরেখা মুখের চামড়ায় ছাপ ফেলেছে। চোখগুলো উজ্জ্বল সমুদ্র নীল। সেই চোখের তারায় কীরকম ভয়ার্ত দৃষ্টি। কিন্তু তারপর ভদ্রলোক আর কিছুই বলল না। তেল ভরে নিয়ে রণজিৎ আবার গাড়ি স্টার্ট করলো। এইবার এই রাস্তায় সে সম্পূর্ণ একা। আশেপাশে এতক্ষণ ছোট ছোট গাড়ি চোখে পড়ছিল, এখন তাও নেই। একেবারে ফাঁকা রাস্তা। মাঝে মাঝে লোকালয় বাজার পড়ছে, সেখানে লোকজন আলো আছে বটে, বাকি রাস্তা একেবারে অন্ধকার। স্ট্রিট লাইটের আলোগুলো যেন কেউ ইচ্ছে করে নিভিয়ে রেখেছে। রণজিৎ রাস্তার একটা বড় মোটেলে গাড়ি থামালো। সেইখানেই রাতটা কাটিয়ে পরের দিন সকাল 6টায় আবার রওনা হলো। কয়েক জায়গায় থেমে রেস্ট নিয়ে সেই দিনটা টানা ড্রাইভ করলো। রাতে একটা বেশ বড় দোকান থেকে দিদির বাড়ির জন্য কিছু চকলেট আর স্ন্যাক্স কিনল। দোকানটায় রেস্টুরেন্টও ছিল। ডিনারটা ওই দোকানেই সে সেরে নিল। বিল মেটানোর পর ওই দোকানে সেদিনের খবরের কাগজের তারিখটার ওপর তার চোখ পড়ল একবার। শুক্রবার 13 তারিখ। বিদেশি ভৌতিক গল্পে ফ্রাইডে 13th বেশ দুর্নাম আছে। একে ভূত চতুর্দশী, তার উপরে ফ্রাইডে দ্য 13th। সত্যি ভূতেদের মহা আনন্দের দিন বটে। নানা রকম চিন্তা করতে করতে আবার গাড়ি স্টার্ট করলো রণজিৎ। দিদিকে সে আগে থেকেই বলে রেখেছিল ওই রাতেই ওদের বাড়িতে পৌঁছবে। সেদিকে খুব একটা অসুবিধা নেই। একটু নিশ্চিন্ত হয়েই রণজিৎ গাড়ি চালাচ্ছিল। কিন্তু হঠাৎই সে দেখল গাড়ির দুপাশে দেওয়াল থেকে দুটো ফ্যাকাশে হাত যেন বেরিয়ে এলো। হাতের আঙুলগুলো নখের জায়গায় কালো হয়ে গেছে। সম্ভবত আঙুল থেকে নখগুলো উপড়ে তুলে নেওয়া হয়েছিল। রণজিতের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। হাতগুলো ধীরে ধীরে তার গলা চেপে ধরার চেষ্টা করছে। সে প্রাণপণে এই হাতের বাঁধন ছাড়ানোর প্রচেষ্টা করছে। রণজিতের মনে হলো কি ঠান্ডা শীতল স্পর্শ, যেন গলার চারিদিকে বরফের একটা আবরণ আটকে গেছে। সে বুঝতেই পারছিল না যা ঘটছে তা কি স্বপ্ন না বাস্তব। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন ফেটে যাবে। অনেক টানাটানি করে সেই বাঁধন রণজিৎ ছাড়ালো।
গাড়ির দরজাটা খুলে কোনো রকমে বাইরে বেরিয়ে এলো সে। একটু দম নিল। সে ভাবতে লাগলো ঠিক কি ঘটলো তার সাথে। আর গাড়িতে ওঠার সে সাহস পেল না। দিদির বাড়ি সেখান থেকে 4-5 কিলোমিটার। গাড়িটা সেখানেই রেখে বাকি পথ সে হেঁটেই এগোতে লাগলো। রাতে রাস্তা একেবারে শুনশান, তবে ততক্ষণে আবার রাস্তায় স্ট্রিট লাইটের আলো চোখে পড়েছে। কিন্তু এ কি, প্রায় 2-3 কিলোমিটার এগোতেই তার পা যেন রাস্তার ভেতরে বসে যেতে লাগলো। রাস্তার ভেতর থেকেই স্ট্রিট লাইটের আলোতে আবার দেখা গেল বেরিয়ে এসেছে সেই হাত। হাত দুটো রণজিতের পা ভেতর দিকে টানছে। রণজিতের মনে হলো এ কি হচ্ছে তার সাথে। সত্যি মায়ের কথা অমান্য করে বেরোনোটা একেবারেই ঠিক হয়নি। মায়ের মুখটা খুব মনে পড়তে লাগলো তার। হঠাৎই যেন সব স্বাভাবিক হয়ে গেল। রণজিৎ দিদির বাড়ির দিকে দৌড়তে লাগলো। দিদি বাড়ির দরজায় পৌঁছে যেন তার শরীরে প্রাণ এলো। দরজায় বেল বাজাতেই দিদি জামাইবাবু বেরিয়ে এলেন। ওরা রণজিতের জন্যই অপেক্ষা করে বসেছিলেন। ততক্ষণ আর তার বেশি কথা হলো না ওদের। একটু ফ্রেশ হয়ে সে দিদিকে বলল, এই দিদি, বলছি আমার না একটু ঘুম পাচ্ছে, ঠিক আছে? আমি শুয়ে পড়ি বরং। হ্যাঁ হ্যাঁ, তুই রেস্ট নে, আমি তোর জন্য বিছানা করে রেখেছি। সে তাড়াতাড়ি শুয়ে পড়ল। ঘুমটা ভালোই হলো। সকালেও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। রণজিৎ ঘড়ি দেখল, 6:30 বাজে। দিদিরা সকালে তাড়াতাড়ি ওঠে। ফ্রেশ হয়ে চা খেতে খেতে সবাই বাইরের ঘরে বসল। সকালে খবরের কাগজ রাখা ছিল টেবিলের ওপরে। কাগজটা হাতে নিয়ে রণজিতের একটা খবরের ওপরে চোখ পড়ল। সেটা হলো, গতকাল ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসের দিকে আসা বেশ কিছু ট্রাক ও প্রাইভেট গাড়িতে মানুষের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তাদের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দিদি জামাইবাবুকে সে আগের রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো জানায়নি। কাগজে ওই ঘটনাটার সঙ্গে তার কালকের রাতের অভিজ্ঞতাগুলোর কি কোনো যোগাযোগ থাকতে পারে? এই কথা সে বসে বসে ভাবছে। এমন সময় রণজিতের জামাইবাবু সকালে খবর দেখার জন্য টিভিটা চালালেন। সেখানে ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে, গতকাল টেক্সাসের সান সিটি অঞ্চলে সন্ধে 6:30 নাগাদ একটি প্রাইভেট বলেনো গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পাশের একটি জলাশয়ে পড়ে যায়। গাড়ির চালকের আসনে ছিলেন জৈনক ব্যবসায়ী রণজিৎ ব্যানার্জি। তিনিও ঘটনাস্থলেই মারা গেছেন। মৃতদেহের মুখ টিভিতে দেখানো হচ্ছে। দিদি জামাইবাবু আগের রাতের পেট্রোল পাম্পের কর্মচারীর মতোই রণজিতের দিকে কীরকম অদ্ভুতভাবে তাকালেন। তখনই সেখানে আলমারির একটা আয়নার ওপরে রণজিতের চোখ পড়ল। সেই আয়নাটায় রণজিৎ যে চেয়ারটায় বসে আছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু চেয়ারে বসে থাকা মানুষটা, তার কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। তার মানে রণজিৎ আসলে ভূত? আগে না, বাকি ঘটনাটা শোনো, তাহলেই তো বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, বলো বলো। হ্যাঁ, রণজিতের জামাইবাবু তার দিদিকে বললেন, এসব কি হচ্ছে বলতো? আমিও কিছু বুঝে উঠতে পারছি না। রণজিৎ নিজেও তখন হতচকিত হয়ে বসে আছে। তার চারিদিকে কি হচ্ছে তখন যেন সেদিকে তার কোনো জ্ঞান নেই। তার দিদি জামাইবাবু নিজেদের মধ্যে কথা বলছে, অনেককে ফোন করছে। ভিডিও কলে বাড়ির লোকেদের সাথেও কথা বলল। ভিডিও কলে রণজিতের মৃতদেহ দেখারও ব্যবস্থা হলো। মৃতদেহটা যে তারই, তাতে কোনো সন্দেহ নেই। রণজিৎ তারপরে একটু ধাতস্থ হয়ে দিদি জামাইবাবুকে আগের দিন রাতের সব ঘটনা খুলে বলল।
ওরা দুজনেই সব শুনে ভীষণ অবাক হলেন। তারপর অনেক আলোচনার পরে দিদি জামাইবাবু সিদ্ধান্ত নিলেন আমার সাথে যোগাযোগ করবেন। রণজিতের জামাইবাবুর এক ছোটবেলার বন্ধু আমার কলিগ ছিল। আমি যখন ওদের বাড়িতে গেলাম, আমাকে দেখেই ওদের মনে আলাদা একটা বিশ্বাস আর ভরসা সৃষ্টি হয়। আমার তখন মনে হয় এই বিশ্বাসটা ভাঙতে দিলে চলবে না, কারণ বিশ্বাসের জোরেই অনেক কার্যসিদ্ধি হয়। তাই অশান্ত রণজিৎকে শান্ত করা আমার প্রথম কাজ। আমি খুব নরম স্বরে বললাম, তোমার সাথে যা যা ঘটেছে সব আমাকে বলবে। যদি কিছু অপ্রয়োজনীয় ঘটনাও থাকে, তা খুব ছোট, যা তোমার দৃষ্টি আকর্ষণ করেনি, এরকম কিছু থাকলেও বাদ দেবে না। রণজিৎ সব কিছু আমাকে বলার পরে আসল ব্যাপারটা বুঝতে পারলাম। ওদের বললাম, দেখো, তোমরা যা ভাবছো এটা সেরকম কিছু নয়। এটা কোনো ভৌতিক ঘটনা নয়। আসলে আমরা যে জগতে বাস করছি সেরকম আরও অনেক জগৎ আছে। এগুলো সমান্তরাল জগৎ বা প্যারালাল ইউনিভার্স। সব জগতেই আমাদের একটা করে অস্তিত্ব আছে। আর বছরের বিশেষ কিছু সময় বিশেষ কিছু স্থানে এই আলাদা আলাদা জগতের মধ্যে একটা ক্ষুদ্র যোগসূত্র তৈরি হয়। তোমরা সহজ ভাষায় বলতে পারো যে দুটি জগতের মধ্যে সময়ের দরজাটা খুলে যায়। ফ্রাইডে 13th বা বাঙালিদের মধ্যে ভূত চতুর্দশীর রাতে এরকম দুটি জগতের সঙ্গম ঘটে। এই ব্যাপার বহু প্রাচীনকাল থেকেই মানুষ জেনেছে তাদের অভিজ্ঞতা দিয়ে। তাই কিছু অদ্ভুত নিয়ম, যেমন এই সব দিন বাইরে না বেরোনো, ঘরের বাতি জ্বালিয়ে রাখা, এইগুলো মানুষ করে থাকে। এইসব দিনে মানুষের সাথে নানান রকম অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। চার্চের কাছে এরকম অনেক রেকর্ড আছে। এর মধ্যে প্রায়ই যা ঘটে তা হলো আমরা আমাদের জগতের মৃত কোনো মানুষের ছায়া শরীর দেখতে পাই, তাকে অনুভব করতে পারি। আসলে সেই মানুষের অস্তিত্ব অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে জীবিত বা পুনর্জন্ম লাভ করেছে। সেই অস্তিত্বের ছায়াই আমরা দেখতে পাই। অনেক সময় হঠাৎ কোনো মানুষের হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আবার রণজিৎ বাবুর সাথে যে ব্যাপারটা ঘটেছে সেরকমও ঘটে। অর্থাৎ কাউকে মৃত ভেবে তার শেষকৃত্য করা হলো, আবার সেই মানুষটা তার পরের দিন সুস্থ স্বাভাবিক জীবিত অবস্থায় ফিরে এলো সে। তাহলে আপনি বলতে চাইছেন যে লাশ পাওয়া গেছে সেটা আমার অন্য জগতের একটি অস্তিত্ব? না, আসলে তুমি অন্য জগতের অস্তিত্ব। মানে? দেখো, মানেটা বুঝতে পারবে বা আমার করা পরের প্রশ্নগুলোর উত্তর শুনলে। তুমি যখন গাড়িতে আসছিলে তখন হঠাৎ চারিদিকে কি ঘন অন্ধকারে ডুবে গিয়েছিলে? হ্যাঁ, প্রচণ্ড অন্ধকার ছিল বটে, এমনকি স্ট্রিট লাইটের আলোগুলো পর্যন্ত জ্বলছিল না। তুমি কি তোমার গাড়ির হেডলাইটের আলো দেখতে পাচ্ছিলে? না, সত্যি গাড়ির হেডলাইটের আলো আমি দেখতে পাইনি। রাইট। তোমার হেডলাইট কি খারাপ ছিল বা সারা রাস্তায় কি অফ ছিল? না, আসলে বিশেষ একটা জায়গায় জ্বলছিল না, অন্য সময় তো জ্বলছিল। আমি যখন গাড়িটা লক করে পালিয়ে এসেছি তখনও কিন্তু জ্বলছিল হেডলাইট। এই ব্যাপারটা তোমার একটু অদ্ভুত লাগেনি? আসলে সত্যি বলতে আমি ব্যাপারটা অতটা খেয়াল করিনি, কিন্তু ওই গাড়ির মধ্যে বা রাস্তার মধ্যে ওই হাতের আবির্ভাব এই ব্যাপারটার ব্যাখ্যাই বা কি? আসলে তুমি যে অন্ধকারের মধ্যে দিয়ে আসছিলে সেটা ছিল এক জগৎ থেকে অন্য জগতে যাত্রা। সময়ের আগে কারোর মৃত্যুতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। এর ফলে যে শূন্যস্থান সৃষ্টি হয় প্রকৃতি তা ভরতে চেষ্টা করে। সেই জন্য অন্য জগতের অস্তিত্বের ছায়া এই জগতে দেখা যায়, অথবা বিশেষ সময়ে সশরীরে সেই অস্তিত্ব এই জগতে উপস্থিত হয়। কিন্তু এই যাত্রার ফলে আমাদের শরীরে আলাদা জগতের অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়। তখন সেই ব্যাপারটার ব্যাখ্যা আমাদের মস্তিষ্ক হ্যালুসিনেশনের মাধ্যমে দেয়। এই যাওয়া আসার ফলে আলাদা জগতে আমাদের দৃশ্যমান ছবি তৈরিতেও একটা বাধা সৃষ্টি হয়। তোমার সাথেও সেরকমই কিছু একটা ঘটেছে। এই জন্যই কি আয়নায় আমার ছায়া পড়ছে না? না, এটা একটা অন্য ব্যাপার। আসলে একই সাথে দুটো অস্তিত্বের উপস্থিতি প্রকৃতি মেনে নিতে পারে না।
তাই তোমার এই অস্তিত্বটি স্বাভাবিক আচরণ করছে না। তাহলে এখন উপায়? আমি আমার আসল জগতে কোনোভাবে ফিরে যেতে পারি না? না, সেটা সম্ভব নয়। মানুষ এখনও সেই স্তরে উন্নতি করতে পারেনি যাতে আলাদা জগতে নিজের ইচ্ছায় যাত্রা করতে পারে। তবে তোমার চিন্তার কোনো কারণ নেই কিন্তু। হ্যাঁ, একটা অস্তিত্ব এই জগৎ থেকে মুছে গেলে, অর্থাৎ তোমার একটি দেহের শেষকৃত্য সম্পন্ন হলেই তোমার এই অস্তিত্বটা একেবারে নর্মাল হয়ে যাবে। হলোও তাই। রণজিতের বাড়ি থেকে তার শেষকৃত্যর খবর আসতেই সে আয়নায় আবার নিজের ছায়া দেখতে পেল। সে যখন আবার বাড়ি ফিরল, সবাই ভূত দেখার মতো চমকে উঠল। কিন্তু তারপরে সবাই ভাবল ভুল করে হয়তো অন্য কারো দেহ সৎকার হয়েছে, আর রণজিতেরও একটা পরিবর্তন হয়েছে। এই ঘটনার আগে সে ছিল বাঁ হাতি, আর ঘটনার পরে সে হয়ে গেছে রাইট হ্যান্ডেড। এ তো সত্যি অবিশ্বাস্য ঘটনা। রজতের মুখে না শুনলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। এই কারেন্ট আজ আর আসবে বলে মনে হয় না। বড় কোনো ফল্ট হয়েছে বোধহয়। আমি বরং অনলাইনে চিকেন ভর্তা আর রুমালি রুটি অর্ডার করে দিই। আজ আর কেউ রাতে বাড়ি ফেরার কথা বলবে না, সবাই আজ এখানেই থাকবে। যথা আজ্ঞা ম্যাডাম। কিন্তু যতক্ষণে খাবার আসছে আর একটা গল্প হয়ে যাক। হ্যাঁ, ভূত চতুর্দশীর ঘটনা অনেক হলো, এবার ভূত চতুর্দশী ছাড়া অন্য কিছু ঘটনা শুনি। রজতের বলা এই ঘটনাটা শুনে আমার নিজের শোনা একটা ঘটনাও মনে পড়ছে। আমার এক পেশেন্টের কাছে শুনেছিলাম ঘটনাটা। ভদ্রলোকের নাম বিমল রায়, প্রায় 70-এর কাছাকাছি বয়স। ওর গত বছর কোমরে ফ্র্যাকচার হয়েছিল, তাই অপারেট করতে হয়। তাছাড়া তিনি আমার বাবার বন্ধু, তাই পারিবারিক ঘনিষ্ঠতাও আছে। প্রথমে ভেবেছিলাম ছেলের সঙ্গে মুহ্যমান হয়ে হয়তো ভুল দেখেছিলেন, কিন্তু এখন তো যাকে ঘটনাটা বলি। অষ্টমীর ভোরে দুঃস্বপ্ন দেখে হঠাৎ বুকটা কীরকম ধক করে ওঠায় বিছানার ওপর ধড়মড় করে উঠে বসলেন বিমলবাবু। পাশে তাকিয়ে দেখলেন তার স্ত্রী মহামায়াও উঠে বসেছেন। চোখ বন্ধ করে হাত জোড় করে কপালে ঠেকিয়ে বিড়বিড় করে বলছেন, 60 60 60 60 মা গো, রক্ষা করো মা, মা মা রক্ষা করো, জয় মা। তার শরীর ঘামে ভিজে গেছে, কপাল থেকে ঘাম টপ টপ করে পড়ছে, আর মহামায়া কীরকম যেন হাঁপাচ্ছেন। বিমলবাবু পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা স্ত্রীর দিকে এগিয়ে দিলেন। মহামায়া গ্লাসটা নিয়ে ঢক ঢক করে জল খেতে লাগলেন। বিমলবাবু টেবিলের উপর রাখা মোবাইলটা নিয়ে সময় দেখলেন। এখন ভোর 4টে। তার মনে আবার কু ডেকে উঠল। ভোরবেলা এরকম একটা স্বপ্ন দেখলেন। পাশের ঘর থেকে খুটখাট আর তার 2 বছরের নাতিটার কান্না শোনা যাচ্ছে। ব্যাপার, বোমা টুকলু জেগে উঠেছে নাকি? জল খাওয়া শেষ হতে মহামায়া একটু ধাতস্থ হয়ে খালি জলের গ্লাসটা বিমলবাবুকে রাখতে দিয়ে বললেন, কি গো, এই ভোরবেলা উঠে বসেছো, কি ব্যাপার? তুমিও তো উঠে পড়েছো। তোমার এরকম অবস্থা, কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ গো, দেখো না কি যে দেখলাম, ভাবলে না এখনো বুকটা একেবারে ছ্যাত করে উঠছে। ঠিক কি দেখেছো বলো তো? দেখলাম আমাদের খোকা যেন আমাদের বিছানার সামনে পায়ের কাছে এসে দাঁড়িয়েছে, আর পায়ে হাত দিয়ে বলছে, মাগো ক্ষমা করো, ছেলের যা কর্তব্য তার আমি করতে পারবো না, অসময়ে চলে যেতে হচ্ছে। কি আর বলবো বলো? তুমি আর বাবা বেশি শোক করো না, নিজেদের শরীরের যত্ন নিও। আর উর্মিকেও জীবনে বেশি কিছু দিতে পারলাম না। ছোট্ট ছেলেটার জন্য বাবার কোনো কর্তব্য করে যেতে পারলাম না। ওদের তোমরাই দেখো। আর এই পুজোর সময় উর্মি আর টুকলু ওসব সাদা শাড়ি উত্তরীয় পরে যেন না ঘোরে। ওরা যেন পুজোর নতুন শাড়ি জামা কাপড় পরেই আমাকে বিদায় দেয়। না হলে মা আমি
মরেও যে শান্তি পাবো না। আর জানি না সম্ভব হবে কিনা, কিন্তু যদি সম্ভব হয় উর্মিলার জন্য কোনো যোগ্য ভালো ছেলে পেলে যেভাবেই হোক ওকে রাজি করিয়ে আবার বিয়ে দিয়ে দিও, কেমন? এই বয়স থেকে সারাটা জীবন মেয়েটা একা থাকবে কি করে? আর কি বলবো বলো, ভালো থেকো, আমি আসি। আমরা দুজনই এইরকম দুঃস্বপ্ন কেন দেখলাম বলো তো? কি বলছো গো তুমি? কি বলছো? কান্নাকাটির শব্দ শুনে পাশের ঘর থেকে উর্মিলা ছেলেকে কোলে নিয়ে ছুটে এলো। কোলের ছেলে তখনও কাঁদছে। কি হয়েছে বাবা? মা মা এইভাবে কাঁদছে কেন? এদিকে এদিকে আমি যে কি একটা বিশ্রী স্বপ্ন দেখলাম। তুমি কি দেখেছো বলো তো বৌমা? দেখলাম আপনাদের ছেলে আমার পাশে বসে বলছে, আমাকে ক্ষমা করো, তোমার আর টুকলুর জন্য কিছুই করা হলো না। তুমি এখন বাবা মাকে দেখো আর ওদের সব কথা শুনো, আর পুজোর জন্য নতুন শাড়ি পরে আমাকে বিদায় দিও, কেমন? আমি এবার আসি। টুকলুও নাকি এরকম কিছু একটা দেখেছে, ভালো করে বলতে পারছে না। তবে ওর বাবা নাকি ওকে বলেছে, মা আর দাদু ঠাম্মাকে দেখিস। কি হবে বাবা? আপনি আজই একবার খবর নিন। একটা থমথমে দোলাচলের মধ্যেই রায় পরিবারের অষ্টমীর সকালটা শুরু হলো। একটু বেলা বাড়তেই বিমলবাবুর ফোনেই এলো দুঃসংবাদটা। উত্তর পূর্ব ভারতের চীন সীমান্তে হঠাৎ করেই আগের দিন রাতে চীনা সেপাইদের সঙ্গে ভারতীয় সেনাদের যুদ্ধ বাধে। সেই যুদ্ধে মেজর অমল রায় সহ 2 জন সেনা জওয়ানের মৃত্যু হয়। বিমলবাবুর ফোনটা স্পিকারে ছিল। এই সময়ে উর্মিলা আর মহামায়া অষ্টমীর পুজোর থালা সাজিয়ে পাড়ার পুজো মণ্ডপে যাচ্ছিলেন। উর্মিলার পুজোর থালাটা সশব্দে মেঝেতে পড়ে যায় আর মহামায়া অজ্ঞান হয়ে পড়ে যান। দশমীর দিন অমলের তিরঙ্গায় মোড়া কফিনটা বাড়িতে আসে। তাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় পুত্রশোকে পাথর হয়ে যাওয়া মহামায়া নাতি আর বৌমাকে পুজোর নতুন শাড়ি আর জামা পরিয়ে দিলেন। যখন অমলকে নিয়ে যাওয়া হচ্ছে, উর্মিলা বাড়ির গেটের সামনে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামল, ঠিক যেন প্রকৃতির চোখের জল। উর্মিলার সামনে দিয়ে দুর্গা ঠাকুর বিসর্জনের শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে। সিঁদুরে রাঙা সীমন্তিনী এও স্ত্রীদের গায়ে মাথায় লেগে থাকা সিঁদুরের জলে ধুয়ে গড়িয়ে পড়ছে, ঠিক যেমন ধুয়ে যাচ্ছে উর্মিমালার সিঁথির সিঁদুর। ঠিক এই সময় বিমলবাবু দেখলেন খাকি পোশাকে অমল উর্মিমালার মাথার উপর হাত দিয়ে যেন সিঁদুরে ধুয়ে যাওয়াটা আটকানোর চেষ্টা করছে। সেই দেখে বিমলবাবু চেঁচিয়ে দৌড়ে গেলেন। অমল! অমল! দৌড়তে গিয়ে বৃষ্টির জলে পা স্লিপ করে পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার হয়। আমাকে ভদ্রলোক বারবার বলেন, আমি স্পষ্ট দেখেছিলাম অমলকে। আর একটা ব্যাপার, যতদিন ভদ্রলোক হসপিটালে ছিলেন আমি রোজ স্বপ্ন দেখতাম এক খাকি উর্দি পরা যুবক আমাকে বলছে, বাবা বাবা ঠিক হয়ে যাবে তো? বাবার যেন কোনো ক্ষতি না হয় আবার। রজত যে অন্য জগতের অস্তিত্বের কথা বলল, সেই ছকে তো এই ঘটনাটাও ফেলা যায়। হ্যাঁ, নিশ্চয়ই ফেলা যায়। আর আমার ধারণা সেটা ঘটেওছে। এবার আর একটা কিছু শুনি, বেশ ভয়ঙ্কর কিছু। বেশ, তা এ তো গেল ভালো আত্মার কথা। এরপরে আমি একটা খারাপ আত্মার ঘটনা বলছি। ঘটনাটা বেশ ভয়ঙ্করও। মানুষের লোভ, পাপ যে কত অঘটন ঘটাতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। সুনিতার নিশ্চয়ই মনে আছে, আমি কিছুদিন আগে সিকিম গিয়েছিলাম। ঘটনাটা সেখানেই ঘটে। তবে শোন বলি।
রাত 8টার সময় এমন জনশূন্য পাহাড়ি এলাকায় এত ভালো একটা হোমস্টে পেয়ে যাবে রাকেশ বিশ্বাসই করতে পারছিল না। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে রিচং নামে এই জায়গাটার নাম সে শোনে। পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, পর্যটকরা খুব একটা আসে না এখানে। নিভৃতে একটু মানসিক শান্তি খুঁজতে এই গ্রামেই সে কয়েকটা দিন কাটাবে বলে ঠিক করল। রিচং পৌঁছে এই ব্লু ভিলা হোমস্টেটা চোখে পড়ে রাকেশের। ব্লু ভিলায় ঢুকতেই হোমস্টের মালকিন মিসেস রুথ তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। রাতে খাবার দেওয়ার কথা মিসেস রুথের সাথে হয়নি, তাও তিনি রাকেশের সামনে গরম মোমো আর স্যুপ পরিবেশন করে বললেন, এগুলো খেয়ে নিন, আপনি আজ রাতে আমার অতিথি, বিশেষ অতিথি। রাকেশ বুঝতে পারেনি এই বিশেষ শব্দটার পিছনে কোনো ভয়ঙ্কর সত্য তার জন্য অপেক্ষা করে আছে। হোমস্টেতে কারেন্ট নেই, বাইরে বৃষ্টি পড়ছে, হাড় কাঁপানো ঠান্ডা। রাকেশ খাওয়া দাওয়ার পরে একটা বই নিয়ে বসল, কিন্তু ঘণ্টাখানেক পরেই মিসেস রুথের দেওয়া মোমবাতিটা শেষ হয়ে নিভে গেল। অন্ধকারে রাকেশ চেঁচিয়ে ডাকল, মিসেস রুথ, প্লিজ ঘরে আর একটা মোমবাতি দিয়ে যাবেন। আপনার ঘরের ক্লোসেটে মোমবাতি রাখা আছে, বের করে নিন। কোনো রকমে হাতড়ে হাতড়ে রাকেশ ক্লোসেটটা খুলল, আর খোলার সাথে সাথেই তার শির দ্বারা দিয়ে একটা হাড় হিম করা রক্তস্রোত বয়ে গেল। ক্লোসেটের ভিতর দুটো লালচে কমলা বর্ণের চোখ যেন ধকধক করে জ্বলছে। সেই সাথে ভয়ঙ্কর অপার্থিব একটা কণ্ঠস্বর শোনা গেল, রাকেশ পিছিয়ে আসতে চাইল, তখনই একটা লোমশ হাত তার পা ধরে ক্লোসেটের ভেতরে টেনে নিল। ক্লোসেটের দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। ঠিক তখনই মিসেস রুথ একটা মোমবাতি হাতে ভেতরে ঢুকলেন। মোমবাতির আলোয় দেখা গেল তার চোখ জোড়া যেন কুয়াশার মতো সাদা হয়ে গেছে। ঠোঁটে বিকৃত হাসি, তিনি বলে উঠলেন, আরেকটা প্রাণ তুমি নিলে শয়তান। এবার আমি তোমাকে মুক্ত করব। আজ ছিল আমার 10ম আর শেষ বলি। আমাদের চুক্তির কথা মনে আছে তো? মুক্তির পর তুমি আমাকে অমরত্ব দেবে, অমরত্ব। ওদিক থেকে কোনো উত্তর এলো না। মিসেস রুথের মনে পড়ে গেল বছর 10 আগের সেই রাত। তার স্বামী রিচার্ড লাইব্রেরির পুরনো বই ঘেঁটে শয়তান জাগানোর কথা জেনেছিল। মিসেস রুথকে রিচার্ড নিজের পথের কাঁটা ভাবতেন, তাই শয়তানের কাছে তাকে বলি দিয়ে রাস্তা থেকে সরাতে চেয়েছিলেন। কিন্তু রুথ আগেই রিচার্ডের ষড়যন্ত্রের কথা জেনে গিয়েছিল। ক্লোসেট গেম খেলে আগেই তিনি শয়তানকে জাগিয়ে তোলেন, তারপরে শয়তানের সাথে রক্ত চুক্তিতে আবদ্ধ হন। রিচার্ড সমেত আরও জনা 10কে শয়তানের কাছে বলি দিলে তিনি অনন্ত যৌবন এবং অমরত্বের অধিকারিণী হবেন। রিচার্ডকে বলি দেওয়ার পরে প্রতি বছর 13তম সপ্তাহের অমাবস্যায় একজন বিশেষ অতিথিকে তিনি ক্লোসেটের শয়তানের কাছে বলি প্রদান করেন। আজ ছিল সেই রাত যেদিন শয়তানের কাছে শেষ বলিটা তিনি দেবেন। ক্লোসেটের ভেতর থেকে ভাঙা গলায় রাকেশের আর্তনার্তা শোনা গেল, বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও প্লিজ, প্লিজ বাঁচাও। তোমার চুক্তি পূর্ণ হয়েছে রুথ,
এবার তোমার ইচ্ছা মতো অমরত্ব পাবে মৃত্যুরূপে। মিসেস রুথ দেখলেন ক্লসেটের দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভেতর থেকে বেরিয়ে এলো রাকেশ, কিন্তু সে আর মানুষ নেই। তার লালচে চোখ, ফেটে দেওয়া চামড়া, মুখে অমানুষিক হাসি। সে নিজেই এখন শয়তানে পরিণত হয়েছে। না 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 না, এ তো আমাদের চুক্তি ছিল না। আমি বলি দিয়েছি, তুমি আমাকে অমরত্ব দাও। তোমার অমরত্ব চাই? চিরকাল এই ক্লেশে বন্দী হয়ে কাটাবে তোমার আত্মা, তোমার দেহ, তোমার সবকিছু। এইভাবেই তুমি অমর হবে। রাকেশ রূপী সেই ভয়ঙ্কর শয়তান এগিয়ে এসে মিসেস রুথকে ক্লসেটের মধ্যে ঠেলে ফেলে দিল। মিসেস রুথ চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু ক্লসেটের ভেতর থেকে কেউ যেন তাকে টেনে নিল। তারপর ক্লসেটের দরজাটা বন্ধ হয়ে গেল। চারিদিকে মৃত্যু শীতল নিস্তব্ধতা। বাইরে বৃষ্টি পড়ছে। কয়েক মুহূর্ত পরে রাকেশ রূপী শয়তান ক্লসেটের ভেতরে ঢুকে গেল। ক্লসেটের ভেতর থেকে ফিসফিসি আওয়াজ এলো, এরপরে সবকিছু আমার নিজের চোখের সামনে ঘটে, যা শুনলে মনে হবে অবাস্তব কল্পনা মাত্র। আমি যখন সেখানে পৌঁছলাম তখন পাহাড়ের রাত ক্রমশ ঘন হয়ে এসেছে। ব্লু ভিলা হোমস্টের দরজার সামনে আমি গিয়ে দাঁড়ালাম। রিচং গ্রামের ওই হোমস্টের শয়তানি ক্লসেটের কাহিনী আমায় শুনিয়েছিল এক আক্রান্ত ব্যক্তি। সেই ভদ্রলোক কোনো রকমে হোমস্টে থেকে বেঁচে ফিরেছিলেন। সব শুনে আমি রিচং যাব বলে সিদ্ধান্ত নিই। হোমস্টের দরজায় প্রথমেই আমি কলিং বেল বাজালাম, কিন্তু কারো সাড়া নেই। বেশ কয়েকবার বেল বাজানোর পরে কেউ এলো না। তখন ফিরে আসবো কিনা ভাবছি, এমন সময় ভেতর থেকে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেলাম, যেটার সাথে সাথে আপনা থেকেই খুলে গেল। আমি টর্চ জেরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই আমার সামনে এসে দাঁড়ালো রাকেশ। তার চোখগুলো লাল, গায়ের চামড়া ফাটা, আর মুখে একটা অমানসিক হাসি। অমানসিক কণ্ঠে এসে বলে উঠল, আমি তখন পিছিয়ে গেলাম কিছুটা, কিন্তু রাকেশ আমায় টানতে টানতে ভেতরে নিয়ে গেল। তার গায়ে তখন অমানসিক জোর। সে আমায় নিয়ে এলো সেই ক্লসেটের সামনে। ক্লসেটের দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সাদা চোখের কুকড়ে যাওয়া মিসেস রুথের মুখ। তিনি বললেন, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, আমি বন্দি, বাঁচাও। আমি সাথে সাথে পাগলের মতো ব্যাগ থেকে একটা রূপোর তাবিজ আর তান্ত্রিকের মন্ত্রের বই বের করলাম। তারপরে তাবিজটা রাকেশের সামনে ধরে বললাম, তোমার নাম বলো, তোমার প্রকৃত নাম কি? রাকেশের শরীরটা তখন ফেটে যাচ্ছে, চামড়া ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। তার হাঁ মুখের ভেতরে অন্ধকার ঘূর্ণি। সেখান থেকে শব্দ বেরোলো, আমার নাম রাকাজা। সাথে সাথে বাইরে বজ্রপাত হলো। হোমস্টের জানলার কাঁচ ভেঙে পড়ল। বাতাসের ঝাপটায় সমস্ত আসবাবপত্র ঝনঝন করে মেঝেতে পড়ে গেল।
ক্লসেটের ভেতর থেকে শোনা গেল শত শত কণ্ঠের কান্না। আমি চোখ বন্ধ করে রূপোর তাবিজ উঁচু করলাম, তারপর মন্ত্র উচ্চারণ করলাম, অগ্নিরীতম জাল সম্বিদে অশুভ দাহনং অশুভ দাহনং। ঘরের বাতাস হিমশীতল হয়ে উঠল। ক্লসেটের ভেতর থেকে মিসেস রুথের চিৎকার ভেসে এলো। আর ঠিক তখনই রাকেশের চোখ হঠাৎই একদম নর্মাল হয়ে গেল, যেন তার মধ্যে লুকিয়ে থাকা মানুষটা কিছু বলতে চাইছে। আমি রাকেশ ব্যানার্জি, মিসেস রুথের শয়তানি খেলায় আমি ফেঁসে গেছি, প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু সেই মুহূর্তে আবার তার চোখ থেকে লালচে আলো বেরোতে লাগলো। আমি বুঝতে পারলাম সময় ফুরিয়ে আসছে। এই ক্লসেট শুধু অশুভ আত্মার আস্তানা নয়, তার মূলে আছে রাকাজা নামের এক প্রাচীন অভিশপ্ত শয়তানি আত্মা। যদি এই রাত শেষ হওয়ার আগে রাকাজাকে ফের নরকে পাঠানো না যায়, তাহলে শুধু রিচং নয়, গোটা পাহাড়ি অঞ্চল এই অশরীরীর দখলে চলে যাবে। রাকেশের দেহবন্দী শয়তান রাকাজা মুখে মুচকি হেসে বলল, জানিস না, মানুষ আমায় বন্দি করতে পারে না। আমি জন্মেছি বিশ্বাসঘাতকতা থেকে। আরে নারী রুথ নিজেই আমার আহ্বান করেছে। তুই যদি বিশ্বাসঘাতকতা থেকে জন্ম নিয়ে থাকিস, তাহলে মানুষও পারবে তোর শয়তানি শক্তিকে শেষ করতে। মানুষের আসল শক্তি ক্ষমা আর আত্মত্যাগ। এই কথা বলতেই ক্লসেটের ভেতরে আলো ঝলকে উঠল। কুয়াশার মধ্যে দেখা গেল অনেকগুলো অশরীরী মুখ, যারা এই আলমারির বলি হয়েছে। তাদের মধ্যেই রাকেশের মুখটাও ভেসে উঠল। সে কাঁদছে। রাকেশ বলে উঠল, শয়তান আমার দেহ দখল করেছে, কিন্তু আমি এখনো পুরোপুরি মরে যাইনি। তুমি যদি আমায় সুযোগ দাও, আমি নিজেই আমার শরীরটা আত্মাহুতি দেব। শয়তানকে পুড়িয়ে মারো। তুমি কি নিশ্চিত রাকেশ? আমি চাই না আর কেউ শয়তানের বলি হোক। শুধু একটা সুযোগের অপেক্ষা করছিলাম। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বের করলাম লাল সুতোয় বাঁধা ছোট্ট একটা বোতল। তার মধ্যে ছিল অগ্নি মন্ত্র আভা তেল। তেলটা ক্লসেটের চারপাশের মাটিতে ছিটিয়ে দিলাম, তারপরে উচ্চারণ করলাম, অগ্নিজাতং শুদ্ধকরং নরকপথ বন্ধনং, অগ্নিজাতং শুদ্ধকরং নরকপথ বন্ধনং। হে রাকাজা, ফিরে যা, ফিরে যা তোর অন্ধকারে। আমি তোকে আদেশ করছি, ফিরে যা তোর অন্ধকারে। তারপর তাবিজটা ছুঁড়ে দিলাম রাকেশের গায়ে। সাথে সাথেই ক্লসেট থেকে যেন বিশাল এক আগুনের ঝলক ছুটে এসে রাকেশকে গ্রাস করল। রাকেশের গলা থেকে একসাথে দুটো আর্তনাদ শোনা গেল, একটা তার নিজের, আরেকটা রাকাজার। সাথে সাথেই ক্লসেটটা ফেটে কালো ধোঁয়া বেরিয়ে এলো। সব শব্দ থেমে গেল। বাতাস একেবারে স্তব্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে পড়ে রইল পোড়া ছাই স্তূপ। তার ভেতর থেকে দেখা যাচ্ছে আধপোড়া একটা তাবিজ। মিসেস রুথের নিথর দেহ ছাইয়ের স্তূপের পাশে পড়ে আছে। তার চোখ বিস্ফারিত, কিন্তু মুখে অদ্ভুত একটা প্রশান্তি। শয়তানের রক্তচুক্তি থেকে তিনি এখন মুক্ত। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ভোরের আলো ফুটেছিল পাহাড়ের কোলে। পাখির ডাক শোনা যাচ্ছিল। সব ভয়ঙ্কর রাতের পরে সকালটা বোধহয় এরকমই মিষ্টি হয়। এতক্ষণ তো অনেকগুলো গল্প শুনলাম, এবার আমি একটা ঘটনা বলি। হ্যাঁ হ্যাঁ, ধুর বল না। এখন তো গল্প শোনা ছাড়া আমাদের আর কিছু করারও নেই তেমন। বেশ, ঘটনাটা ঘটেছিল সুপর্ণা নামের আমার এক বান্ধবীর সাথে। গল্পটা আমি তার মুখে যেভাবে শুনেছিলাম একেবারে সেইভাবেই বলছি।
আমি সুপর্ণা দাস। আমার বিয়ে হয়েছিল সুদীপের সাথে। বিয়ের কয়েক মাস পরে আমি, সুদীপ আর শাশুড়ি মা ঘুরতে গিয়েছিলাম দুর্গাপুরে আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে। দুর্গাপুরে ছোট মেশো ইস্পাত কারখানায় চাকরির সূত্রে কোয়ার্টার পেয়েছিলেন। ছোট মাসিদের পরিবারে 4 জন মানুষ, ছোট মাসি, ছোট মেশো আর তাদের 2 ছেলে বাবান আর টুবলু। বাবান্দা ইঞ্জিনিয়ার, চাকরি করত দুর্গাপুরে, আর টুবলু ছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র। মাসির বাড়িতে প্রথম দিনটা সবাই মিলে বেশ হই হুল্লোড় করে কাটল। রাতে ঠিক হলো আমার শাশুড়ি মা আর ছোট মাসি একটা ঘরে শোবে, টুবলু আর বাবান্দা একসঙ্গে নিজের ঘরেই শোবে, আর ছোট মেশো নিজেদের ঘরে শোবে। আমরা যেহেতু নববিবাহিত দম্পতি, তাই আমাদের শোবার ব্যবস্থা হয়েছিল আলাদা একটা ঘরে। আমি একটু ইতস্তত করে আপত্তি জানিয়েছিলাম, বলেছিলাম, মা আমি তোমাদের সাথেই শুই না। কিন্তু উত্তরে সকলে একটু রসিকতা মাখা দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, তাই আমি আর বেশি কিছু বলিনি। কিন্তু তখনও বুঝিনি কিসের সম্মুখীন হতে চলেছি সেই রাতে। সারাদিনের ক্লান্তিতে প্রথম দিকে বেশ ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎই ঘুমটা ভেঙে যায় মাঝরাতে। প্রথমে বুঝতে পারছিলাম না ঘুমটা কেন ভাঙল, কিন্তু কিছুক্ষণ পরে ঘরের মধ্যে অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল। একজন মহিলা, হ্যাঁ, অন্ধকারের মধ্যেও মহিলার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরনে শাড়ি, খোলা চুল। মহিলা ঘরের মধ্যে পায়চারি করছিল, যেন খুব বিরক্ত। ঘরের মধ্যে একটা চেয়ার ছিল, সে মাঝে মাঝে তাতে বসছে, আবার উঠে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে ঘরের মধ্যে কেউ ঢুকবে কি করে? আমার পাশেই সুদীপ ঘুমাচ্ছিল। আমি তাকে ডাকলাম, কি গো শুনছো, একবার ওঠো না। কিন্তু ওর কুম্ভকর্ণের ঘুম, ওর মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করা গেল না। আমি বিরক্ত হয়ে মহিলার ঘোরাফেরা লক্ষ্য করতে লাগলাম। একবার যে উঠে দেখব, আমার সে সাহস হলো না। তখন যে খুব একটা ভয় করছিল তা নয়, বরং কিছুটা অস্বস্তি আর বিরক্তি কাজ করছিল মনের মধ্যে। তবে মনের ভাব বদলে গেল কিছুক্ষণের মধ্যেই। আমরা শুয়েছিলাম মশারির মধ্যে। সেই মহিলা এগিয়ে এসে মশারির গায়ে মুখ লাগিয়ে আমার দিকেই দেখতে লাগলো। সেই জ্বলন্ত দৃষ্টি আমি জীবনে কখনো ভুলতে পারবো না। অন্ধকারে ওই মহিলার মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার চোখগুলো যেন আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিচ্ছিল। আমি ভয়ে সন্ত্রস্ত হয়ে কাঠ হয়ে পড়েছিলাম। সেই জ্বলন্ত দৃষ্টি আমার শরীরের সমস্ত ক্ষমতাকে নিংড়ে নিয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল, তখন অনুভব করলাম সুদীপ আমার গায়ে নাড়া দিয়ে ডাকছে, আর মুখে গ্লাস থেকে একটু একটু জলের ছিটে দিচ্ছে। আমি উঠে বসতেই সে বলল, কি গো, 9টা বেজে গেল, তোমাকে অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছি, কোনো রেসপন্স না হয়, ভাবলাম কি হলো, তাই একটু জলের ছিটে দিলাম। আমি স্বভাবতই উঠতে দেরি হওয়ায় বেশ লজ্জিত হলাম। নতুন বউ আত্মীয়ের বাড়িতে এসে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। তবে রাতের ঘটনা কাউকে মুখ ফুটে বলতে পারলাম না। সবাই হয়তো বলবে নতুন জায়গায় এসে ভালো ঘুম হয়নি, তাই খারাপ স্বপ্ন দেখেছি। সারাদিনটা আমার বেশ আড়ষ্ট হয়েই কাটল। কি যেন একটা ভয় মনের মধ্যে চেপে বসেছিল। পরের দিন রাতে আমি আমার শাশুড়িকে বললাম, মা তোমরা আজকে ওই ঘরটায় শো, আমি তোমাদের ঘরটায় শোবো।
ঘর বদলেও সেই রাতে আবার একই অভিজ্ঞতা। ঘরের মধ্যে পায়চারি করতে করতে মহিলা আবার মশারির দিকে এগিয়ে এলো। আমি অনেক চেষ্টা করলাম আমার পাশে শুয়ে থাকা সুদীপকে ডাকতে, কিন্তু আমার হাত পা তখন অসাড়, গলার স্বর যেন গলার মধ্যেই আটকে দলা পাকিয়ে গেছে। এবারে সেই মহিলা মশারিটা তুলে নিজের মাথাটা আমার দিকে একটু এগিয়ে আনলো, আর তার একটা হাত এগিয়ে আসতে লাগলো আমার দিকে। গলায় একটা হিম শীতল হাতের স্পর্শ। এমন একটা দৃশ্য আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি। আমি এবার মরিয়া হয়ে উঠলাম, একটা এসপার নয় ওসপার। এরকমভাবেই যতটা পারি জোর এনে চিৎকার করে উঠলাম, না! আমার চিৎকারে এবার সুদীপের ঘুম ভাঙল। সে উঠে বসে বলল, কি হয়েছে? আমি তখন চোখ চেপে বন্ধ করে কাঠ হয়ে পড়ে আছি, কথা বলার মতো শক্তি নেই। তখনই দরজায় ঠকঠক শব্দ। বাড়ির অন্যরাও উঠে পড়েছে, কি হয়েছে জানতে দরজায় ধাক্কা দিচ্ছে। সুদীপ উঠে দরজা খুলতে যাচ্ছিল। আমি ওর হাত চেপে ধরে বললাম, যেও না, ওদিকে দেখো কে দাঁড়িয়ে আছে। কোথায়? কে দাঁড়িয়ে আছে? না, কেউ নেই তো, কেউ তো নেই। এবার আমি চোখ চেয়ে ভালো করে দেখলাম, সুদীপ ঘরের আলোটা জ্বালিয়েছে। সত্যি তো কেউ নেই। এদিকে সুদীপ তখন দরজা খুলে দিয়েছে। শাশুড়ি মা ঘরে ঢুকে জানতে চাইছেন, কি হয়েছে বৌমা? হ্যাঁ, কি হয়েছে? বাজে কোনো স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? ও বৌমা। আচ্ছা বৌদি, তুমি কি কাউকে দেখে ভয় পেয়েছিলে? সকাল থেকে দেখছিলাম তুমি ভীষণই চুপচাপ হয়ে রয়েছো। তখন দুরাতের ঘটনা আমি ওদের খুলে বললাম। মাসি শুনে বলল, কিন্তু গুরুদেব আসার পর তো সব ঠিক হয়ে গেছিল। কি হয়েছিল মাসি, আমাকে বলো। আসলে এই বাড়িতে আসার পর আমাদের সকলেরই কেমন একটা অস্বস্তিকর অনুভূতি হয়। ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যাওয়া, রাতে বাড়ির মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে এরকম মনে হওয়া, এই সব আর কি। একবার আমি তো একটা ভয়ঙ্কর জিনিস দেখেছিলাম। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমি আর দাদা ঘরে শুয়ে পড়েছি। এবার জলের বোতলটা সেদিন ঘরে রাখতে ভুলে গেছিলাম। মাঝরাতে তেষ্টা পাওয়ায় জলের বোতল নিতে ঘর থেকে বেরিয়েছি। দেখি টেবিলের ওপর ছোট টুল রেখে শাড়ি পরা কেউ তার উপরে দাঁড়িয়ে পাখায় কি যেন করছে। তখন সব আলো নেভানো ছিল। আমি ভাবলাম মা হয়তো কিছু পরিষ্কার করছে। আমি বললাম, ও মা, এইভাবে অন্ধকারে এত রাতে কি করছো? পড়ে যাবে তো। মা সেই সময় পাশের ঘর থেকে বেরিয়ে এসে বলল, কিরে টুবলু, ডাকছিস? আমি তখন টেবিলের দিকে তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। তারপর আমরা খোঁজ নিয়ে আশেপাশের প্রতিবেশীদের থেকে জানতে পারলাম, আমাদের আগে যারা এখানে থাকতো তাদের এক মেয়ে ছিল, তার বিয়ে হচ্ছিল না। মেয়েটাকে দেখতে নাকি খুব একটা ভালোও ছিল না। গায়ের রং আবলুস কাঠের মতো, মুখও সেরকম ভালো নয়, কিন্তু চোখগুলো ছিল বড় বড়। শরীরের মধ্যে বিধাতা পুরুষ ওই দুটো চোখই যেন দরদ দিয়ে গড়েছিলেন। দেখতে দেখতে মেয়েটার বয়স যখন 35 ছুঁয়েছে, অনেক কষ্টে তার একটা সম্বন্ধ ঠিক হয়, কিন্তু পণের টাকা জোগাড় না হওয়ায় সেটাও পুরোপুরিভাবে ভেঙে যায়। তারপরেই মেয়েটা ওই টেবিলের ওপর দাঁড়িয়ে গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করে। মরার সময় সেই বড় বড় চোখ যেন আরো বড় হয়ে ঠেলে বেরিয়ে এসেছিল। চোখে রক্ত জমে লাল হয়ে মুখটাকে আরো বিভৎস করে তুলেছিল নাকি। সব জানতে পেরে আমরা তখন আমাদের গুরুদেবকে ডেকে সব কথা জানাই। তিনি বাড়িতে এসে শান্তি সস্তায়ন করলেন। তখন সব ঠিক হয়ে যায়, আর আমরা কোনোদিন কিছু দেখিনি। আমার কি মনে হয় বৌদি, তোমাদের এই বাড়িতে দেখি ও আবার জেগে উঠেছে। ও হয়তো এসেছিল নববিবাহিত দম্পতি দেখে। ও নিজে তো সেসব থেকে বঞ্চিত ছিল, আর তুমি মানে নতুন বিয়ে হওয়া ফর্সা সুন্দরী বউ স্বামীর পাশে,
নিশ্চিন্তে শুয়ে আছো, এটা ও মোটেই সহ্য করতে পারেনি, তাই ওর সমস্ত কোপ গিয়ে পড়ে তোমারই ওপর। তাই হবে। বৌমা, তুমি আমাদের সাথেই শুয়ে পড়ো, তাহলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। আমি তাই করলাম। এই পর্যন্ত বলার পরই সুনিতার ফোনটা বেজে উঠল। ফুড ডেলিভারির লোকটা চলে এসেছে। সুনিতা দরজা খুলতে যাবে বলেই উঠে দাঁড়ালো, আর তার সাথে সাথেই সুনিতার 1 বছরের মেয়ের ঘুমটা ভেঙে গেল। আর ঘুম থেকে উঠেই সে কাঁদতে শুরু করলো। সবর্ণা তাকে ধরতে বিছানার দিকে গেল। এতক্ষণ সে ঘরের অপেক্ষাকৃত অন্ধকার একটা কোণে বসেছিল, কিন্তু উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপর মোমবাতির আলো পড়ল। আর সবর্ণার মুখ হাত পা কিরকম শুকনো পাতার মতো ফ্যাকাশে দেখালো। সকলে সেটা লক্ষ্য করেছে। তারা কিছু বলার আগেই গার্গীর ফোনটা বেজে উঠল। ফোন করেছে গার্গীর এক স্কুল ফ্রেন্ড সৌরভ। তার কান্না ভেজা গলায় সে বলে উঠল, তোকে প্রথম খবরটা দিচ্ছি রে, আমাদের বন্ধুর সুবর্ণা নেই। ওর যোগটা একটুও জমলো না ভাইটু। সুবর্ণা কিন্তু আমার সামনেই আছে। হ্যাঁ, কি বলছিস? আমি তোর সুবর্ণার বাড়িতে, এই হসপিটাল থেকে ওর বডি বাড়ি আনা হয়েছে। ওর হাজবেন্ড ঋষভ আমাকে খবর দিয়েছিল। বিয়ের পর প্রথম দুর্গাপুরে ওর মাসির শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছিল ওরা। সেখানেই কাল রাতে হঠাৎ ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায়নি। গার্গীর ফোনের আওয়াজটা বেশ জোর, আর কারেন্ট অফ হয়ে যাওয়ায় চারদিকটা বেশ নিস্তব্ধ। তাই সৌরভের বলা কথাগুলো ঘরের প্রত্যেকেই ভালো করে শুনতে পাচ্ছিল। কথাগুলো শুনে গার্গীর হাত থেকে ফোনটা পড়ে গেল। সবার মুখ ঘুরে গেল সবর্ণার দিকে। সে তখন 1 বছরের সুনেত্রাকে কোলে করে টিকটিকির মতো দেওয়াল বেয়ে উঠছে। রজ সেই দৃশ্য দেখে সাথে সাথে নিজের জিনিসপত্রের মধ্যে থেকে হোলি ওয়াটারের বোতলটা বার করে মন্ত্রপুত জল ছিটিয়ে দিল তার ওপর। সবর্ণা ধীরে ধীরে যেন অদৃশ্য হয়ে যেতে লাগলো। সুনেত্রা তার কোল থেকে পড়ে গেল। সুমিত দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। সবর্ণার শরীরটা মিলিয়ে যেতে যেতে তার করুণ কান্নার স্বর ভেসে এলো, আর শোনা গেল সে বলছে, আমার গল্প যে শেষ হলো না, শেষ হলো না আমার গল্প। এই ঘটনা যখন মিটল তখন সকলেই যেন পাথর হয়ে গেছে। তখন কারেন্টও চলে এসছে। ফ্ল্যাটের সব আলোগুলো জ্বালিয়ে রজতী আগে কথা বলে উঠল। বলল, গার্গীর কাছে সবর্ণার ব্যাপারে শুনেছিলাম। ও যে গল্পটা শোনালো সেটা আসলে ওর নিজেরই গল্প। পরের দিন স্বামীর সাথে না শুলেও সেই বিদেহী আত্মা ওকে ছাড়েনি। সবর্ণার মৃত্যু স্বাভাবিকভাবে তো হয়নি। ও চায় আমি এই ঘটনাটার ফয়সালা করি, তাই ওর আত্মা এখানে আসে। আমাকে ব্যাপারটা দেখতে হবে, নাহলে ও মুক্তি তো পাবে না। আমাকে তাড়াতাড়ি দুর্গাপুরে যেতে হবে, সেখানেই তৈরি হবে কোনো নতুন গল্প। শেষ হলো আজকের গল্প। লেখিকা মৌলি কুণ্ডুর কলমে শোনিত কাহন। আজকে গল্প পাঠে আমি ঋদ্ধি, অন্যান্য চরিত্রে অস্মিতা, বর্ষা, সুস্মিতা, নীল, সৌমিক, পার্থ, অচ্যুত, সঞ্চালী, অনুশ্রী, বুবাই, সৌরভ, শুভম এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপঙ্কর। স্ক্রিপ্টিং দিশানি, বিশেষ সহযোগিতায় রুভিনা এবং সুচেতা। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স শুভম তৎপুরুষ। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাভারি। তাহলে বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছে। এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি ভয়ঙ্কর গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।